প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা কোন কোন টপিক নিয়ে পড়ব? আজকের ক্লাসের আমাদের প্রথম টপিকটা হচ্ছে চীনের 311 মনুষ্যবিহীন। 2 নাম্বারটা হচ্ছে সময় এখন চতুর্থ শিল্প বিপ্লবের। 3 নাম্বারটা হচ্ছে গুগল এবং 4 নাম্বার টপিকটা হচ্ছে প্রয়োজনীয় সরকারি কল সেন্টার সমূহ। এই 4টা টপিক নিয়ে আজকের ক্লাসের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করব। চলে আসি প্রথম টপিকের মধ্যে। প্রথম টপিকটা এখানের মধ্যে হচ্ছে চীনের 311 মনুষ্যবিহীন। এটা হচ্ছে একটা মহাকাশযান। এটা নিয়ে বলা হচ্ছে এখানে যে 3 এই শব্দটার অর্থ হচ্ছে স্বর্গের কাছে প্রশ্ন। এটা হচ্ছে একটা মহাকাশযান এবং এই মহাকাশযানের মধ্যে মেনলি 3টা পার্ট আছে। কি কি? একটা হচ্ছে মার্স অরবিটার, 2 নাম্বারটা হচ্ছে একটা ল্যান্ডার এবং 3 নাম্বারটা হচ্ছে একটা সৌরচালিত রোভার। এই 3টার সমন্বয়ে চীনের 311 এই মহাকাশযানটি তৈরি করা হয়েছে। এটা হচ্ছে একটা মনুষ্যবিহীন মহাকাশযান, অর্থাৎ এখানে কোনো মানুষ থাকবে না, স্বয়ংক্রিয় উপায়ে হচ্ছে সে চলে যাবে। অর্থাৎ এখানে প্রোগ্রামিং করা আছে এবং আলাদা করে হচ্ছে এটাকে কি করা হবে, কন্ট্রোল করা হবে। এটার মধ্যে কোনো ধরনের মানুষ থাকবে না, এই জন্য এটা হচ্ছে একটা মনুষ্যবিহীন মহাকাশযান। চীনের মহাকাশ প্রকল্পের সর্বশেষ পদক্ষেপ হচ্ছে এই তিয়ানওয়েন-1। এটা আমাদের চীনের মহাকাশ প্রকল্পের সর্বশেষ একটা পদক্ষেপ। তো এটা সম্পর্কে হচ্ছে জেনে নেওয়ার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এটা নিয়ে বলা হচ্ছে এখানে 1 নম্বরে যে এটা উৎক্ষেপণ করা হয়েছিল 23 জুলাই 2020 সালে। যেটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে স্বর্গের কাছে একরাশ প্রশ্ন। এটাই তিয়ানওয়েন এই শব্দটার মিনিং। তারপরে বলা হচ্ছে যে উৎক্ষেপণের স্থান, যে কোথায় এটাকে উৎক্ষেপণ করা হয়েছে। দক্ষিণ চীনের হাইনান প্রদেশের ওয়েনচ্যাং এটা হচ্ছে উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটাকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং এর উৎক্ষেপণের তারিখ ছিল কত? এটা লং মার্চ করেছিল 5টা রকেট থেকে লং মার্চ করে তারপর এটাকে হচ্ছে উৎক্ষেপণ করা হয়েছিল এবং এর উৎক্ষেপণের ডেটটা ছিল হচ্ছে 23 জুলাই 2020। এবং এই ওয়াটার মিনিং কি? ওয়াটার মিনিং হচ্ছে স্বর্গের কাছে একরাশ প্রশ্ন। চলে যায় পরের টপিকে, যেটা হচ্ছে সময় এখন চতুর্থ শিল্প বিপ্লবের। সো শিল্প বিপ্লব বলতে মেনলি কি বোঝানো হচ্ছে? আমাদের যখন কিনা হচ্ছে পণ্য উৎপাদন করা হয়, পণ্য উৎপাদন কিন্তু করা হতো হচ্ছে আগে হাতে। তো দিনের মধ্যে কিন্তু আমাদের হাতে গোনা কয়টা প্রোডাক্ট ছাড়া আসলে উৎপাদন করা পসিবল ছিল না। কিন্তু প্রযুক্তির উন্নয়নের কারণে আমাদের উৎপাদন ব্যবস্থার মধ্যে একটা বিশাল পরিবর্তন এসেছে। তো এই শিল্প বা উৎপাদন ব্যবস্থার মধ্যে যে একটা পরিবর্তন এসেছে ওইটাকেই হচ্ছে বলা হচ্ছে শিল্প বিপ্লব। আমরা যেমন জেনেছিলাম যে মোবাইলের মধ্যে কিছু প্রজন্ম রয়েছে, ঠিক সেমভাবে শিল্পের মধ্যে এটাকে বিপ্লব হিসেবে এটাকে আখ্যায়িত করা হয়। এই শিল্প বিপ্লবকে আমরা টোটাল মেনলি 4টা ভাগে ভাগ করতে পারি। প্রথম শিল্প বিপ্লবের কে বলা হচ্ছে শিল্প বিপ্লব 1.0। এটার সালটা হচ্ছে 1784 সাল। এখানের মধ্যে কেন হচ্ছে এটাকে শিল্প বিপ্লব বলা হচ্ছে? কারণ এখানে বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার ঘটেছিল। আগে যে বললাম যে আমার সব প্রোডাক্ট তৈরি করা হতো হাতে, কিন্তু পরবর্তীতে এই প্রোডাক্টগুলো হাতে তৈরি না করে ইঞ্জিনের মাধ্যমে বা যন্ত্রের মাধ্যমে তৈরি করা শুরু হলো। তো এই যন্ত্রের মাধ্যমে শুরু করার জন্য একদম প্রথম স্টেপটা ছিল বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করা, যার ফলে এই প্রোডাক্টগুলো উৎপাদন করাটা বা শিল্পের কাজটা অনেক বেশি পরিমাণে হচ্ছে সহজ হয়ে গিয়েছে এবং এটা একটা যুগান্তকারী পরিবর্তন এসেছে, যার ফলে একে বলা হচ্ছে শিল্প বিপ্লব 1.0। সাধারণত শিল্প বিপ্লব বলতে এই সালটাকে হচ্ছে বোঝানো হচ্ছে, কিন্তু তারপরেও আরও অনেকগুলো শিল্প বিপ্লব ঘটেছে যেগুলো সম্পর্কে আজকে আমরা আইডিয়া নিয়ে নেব। যেমন শিল্প বিপ্লব 2.0, এটার সালটা হচ্ছে 1870 সাল। এটা নিয়ে কি বলা হচ্ছে যে এটা উৎপাদনের মধ্যে হচ্ছে আমাদের একটা নতুন মাত্রা শুরু করে। কীভাবে? কারণ আমাদের 1870 সালে বৈদ্যুতিক বাতির আবিষ্কার ঘটেছিল, যার ফলে এখানের মধ্যে একটা বিশাল পরিবর্তন আসে এবং শিল্প বিপ্লব 2.0 এর হচ্ছে শুরু হয়। তারপর জানবো হচ্ছে আমরা শিল্প বিপ্লব 3.0 সম্পর্কে। এটার সাল হচ্ছে 1969 সাল। কি ঘটেছিল? এই ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার করা শুরু হয়েছিল শিল্পের মধ্যে কিংবা ব্যবসায়ের মধ্যে। তো কম্পিউটারের যখন ব্যবহার করা শুরু হলো ও স্বয়ংক্রিয় পদ্ধতি শুরু হলো, তখন দেখা গেল যে উৎপাদনের ক্ষেত্রে মানুষকে আর তেমন খুব বেশি আর দরকার নেই। জাস্ট প্রথম দিকে নির্দিষ্ট স্টেপ পর্যন্ত মানুষের দরকার, বাকি কাজ কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিজে নিজেই হচ্ছে কাজগুলো হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করবা, তুমি এক জায়গায় হচ্ছে সব কাঁচামাল দিয়ে দিলা,
তুমি ঠিকমতো প্রোগ্রাম করা থাকলে দেখা যাবে ওই মেশিনটাই তোমাকে ফাইনাল প্রোডাক্টটা দিয়ে দিচ্ছে একদম প্যাকেজিং করে। তো এটাই হচ্ছে আমাদের শিল্প বিপ্লব 3.0। তাছাড়া হিসাব নিকাশের কাজেও কিন্তু কম্পিউটার আমাদের একটা বিশাল পরিবর্তন এনেছে। তারপরে নেক্সটটা হচ্ছে শিল্প বিপ্লব 4.0, যেটা বর্তমানে চলমান। বর্তমানের মধ্যে যেটা হচ্ছে যে আমাদের এই স্টেপগুলোর পরে বর্তমানে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার ঘটছে, যার ফলে আমাদের এখন শিল্প বিপ্লব 4.0 চলছে। যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের নতুন কোনো ধরনের আর আবিষ্কার না ঘটবে, যার ফলে হচ্ছে আমাদের একদম সব কিছু পাল্টেই যাবে, সব শিল্প চিন্তা ভাবনা পাল্টে যাবে, ততদিন পর্যন্ত হচ্ছে আমাদের এখানে শিল্প বিপ্লব 4.0 চলতে থাকবে। যেটা হচ্ছে আমাদের তথ্যপ্রবাহকে এখানে বলা হচ্ছে ডিজিটাল বিপ্লব। এটাই হচ্ছে শিল্প বিপ্লব 4.0 এর একদম মেন আমাদের আইডিয়াটা। এবার হচ্ছে আমরা নেক্সটে জানবো বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে গুগল সম্পর্কে। এটা সম্পর্কে এখন আমরা হচ্ছে আইডিয়া নিয়ে নিব। গুগলটা কি? সো গুগলটা হচ্ছে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন বলতে কি বোঝানো হচ্ছে? যখন কিনা হচ্ছে আমরা কোনো কিছু সার্চ দিতে চাই, কোনো কিছু সম্পর্কে জানতে চাই, তখন আমরা যেই হচ্ছে সফটওয়্যার ব্যবহার করি তাকেই বলা হচ্ছে সার্চ ইঞ্জিন। এর মাধ্যমে আমরা যে কোনো ইন্টারনেটের মধ্যে ওয়েবসাইটে ব্রাউজ করতে পারি। ব্রাউজ করার জন্য ইন্টারনেটে আমাদের যে কোনো ধরনের সার্চ ইঞ্জিন দরকার, এবং গুগল হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন। আপনি এটিতে যে কোনো কিছু কি করতে পারবেন, অনুসন্ধান করুন না কেন, আপনি অবশ্যই সেটা খুঁজে পাবেন। আমার জানা দরকার যে গুগলের প্রতিষ্ঠাতা কি, আমি জাস্ট গিয়ে সার্চ দিব, আমি উত্তর পেয়ে যাব। তারপর আমি জানতে চাচ্ছি যে পৃথিবীর কোনো একটা দেশ কোন মহাদেশের মধ্যে অবস্থিত, আমি যদি গুগলে গিয়ে সার্চ দিই আমাকে সে উত্তর দিয়ে দিবে। সো গুগল জানে না এমন কিছু আসলে নেই। আমি যা কিছু অনুসন্ধান করতে চাই জাস্ট গুগলে গিয়ে সার্চ দিলে গুগল হচ্ছে সেই অ্যান্সারটা হচ্ছে খুঁজে বের করে দেবে, যদি ওইটার অ্যান্সার আসলে থাকে। এখন যেটার অ্যান্সার নেই সেটা সার্চ করলে তো আর খুঁজে পাওয়া পসিবল না। লাইক কীভাবে করে টাইম মেশিন আবিষ্কার করতে হয় এটা কিন্তু এখন পর্যন্ত বের হয়নি। তো তুমি যদি গিয়ে এখন গুগলকে আস্ক করো হাউ টু ইনভেন্ট আ টাইম মেশিন, গুগল কিন্তু তোমাকে এটা অ্যান্সার দিতে পারবে না। সো যেটার অ্যান্সার রয়েছে পৃথিবীর মধ্যে ওই সকল অ্যান্সার গুগল তোমাকে খুঁজে বের করে দিতে পারবে। গুগল হচ্ছে একটা উন্নত সার্চ ইঞ্জিন যা কোনো প্রশ্নের জন্য, যে কোনো প্রশ্নের জন্য সঠিক উত্তর দেয়, এবং গুগলের অ্যালগোরিদম যে কোনো প্রশ্ন সহজেই বুঝে। মনে করো আমি একটা কোয়েশ্চেন করলাম, ওই কোয়েশ্চেনটাকে ঘুরিয়ে করলেও দেখা যাবে গুগল বুঝতে পারবে যেহেতু এটা সেম টাইপের কোয়েশ্চেন, এবং দুই ক্ষেত্রে আমাদেরকে সেম অ্যান্সারটাই হচ্ছে খুঁজে বের করে দেবে। এ কারণে বলা হচ্ছে যে গুগলের অ্যালগোরিদম সহজেই যে কোনো প্রশ্ন বুঝে এবং সেই অনুযায়ী আমাদেরকে ফলাফল সরবরাহ করতে পারে। এই কারণে বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। যদিও বিশ্বের মধ্যে আরও অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে, সবগুলোর মধ্যে কিন্তু আমরা গুগলকে সব থেকে বেশি করে হচ্ছে আমরা চিনি। তো এবার আমরা গুগলের বেশ কিছু জনপ্রিয় সেবা সম্পর্কে জেনে নিব। প্রথম সেবার মধ্যে গিয়ে পড়ছি, খেয়াল করে দেখো, এটাকে আমরা সবাই জানি গুগল ক্রোম। এটার কাজ কি? এটা হচ্ছে একটা ওয়েব ব্রাউজার, যেটা দিয়ে হচ্ছে আমরা ওয়েবে ব্রাউজ করতে পারি। আমার যে কোনো ধরনের ওয়েবসাইটে যাওয়া দরকার বা কিছু সার্চ দেওয়া দরকার, এই গুগল ক্রোমটা ব্যবহার করে আমরা হচ্ছে যে কোনো কিছু সার্চ দিতে পারি। এটা হচ্ছে গুগলের একটা খুবই জনপ্রিয় সেবা, গুগল ক্রোম। এরপর জানবো হচ্ছে আমরা গুগল ড্রাইভ সম্পর্কে। গুগল ড্রাইভটা কি? এটা হচ্ছে গুগল ক্লাউড স্টোরেজের হচ্ছে সুবিধা। ক্লাউড স্টোরেজ বলতে মেনলি কী বোঝানো হচ্ছে? মনে করো তোমার ফোনের মধ্যে অনেকগুলো হচ্ছে ছবি রয়েছে, বাট তোমার ফোনের মধ্যে হচ্ছে আর কোনো স্পেস নেই। তুমি যতগুলো ছবি তুলবা তোমার কোনো স্পেস, তুমি যেটা করতে পারো তোমার ছবিগুলোকে তুমি এই গুগল ড্রাইভের মধ্যে হচ্ছে রেখে দিতে পারো ব্যাকআপ হিসেবে। তো গুগল ড্রাইভে যখন রাখছো তুমি, এটা কিন্তু কোনো ফিজিক্যাল কোনো মেমোরি না, এটা হচ্ছে একটা ভার্চুয়াল মেমোরি। তুমি যদি হচ্ছে এখানের মধ্যে সংরক্ষণ করো, তুমি বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে তুমি যেই মেইলের মধ্যে হচ্ছে এই ছবিগুলোকে সংরক্ষণ করেছো, জাস্ট ওই মেলটাতে লগ ইন করলেই তোমার ছবিগুলোকে খুব ইজিলি হচ্ছে ডাউনলোড করা পসিবল হবে আর অ্যাক্সেস করা পসিবল হবে। এটা হচ্ছে একটা ভার্চুয়াল মেমোরি বা যাকে বলা হচ্ছে ক্লাউড স্টোরেজ। অর্থাৎ এটা এমন একটা স্টোরেজ যেটাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এখানের মধ্যে ভার্চুয়াল স্টোরেজের মধ্যে আমার ডাটাগুলোকে হচ্ছে ব্যাকআপ করে রাখা পসিবল। এবং গুগল হচ্ছে এই ক্লাউড স্টোরেজ সুবিধা প্রদান করে গুগল ড্রাইভের মাধ্যমে। গুগল ড্রাইভের পরে সবার পরিচিত অ্যান্ড্রয়েড। আমরা বর্তমানে বেশিরভাগ মানুষই হচ্ছে কী করে থাকি, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি। তো এই যে অ্যান্ড্রয়েড, এটা কিন্তু গুগলেরই হচ্ছে একটা জনপ্রিয় সেবা। গুগল এই অ্যান্ড্রয়েড তৈরি করেছিল। তো গুগল এর মোবাইল অপারেটিং সিস্টেম এটাকে বলতে পারি হচ্ছে আমরা কি, অ্যান্ড্রয়েড। এরপর ইউটিউবে গান শুনি না এমন ব্যক্তি খুব কমই পাওয়া যাবে। যে কোনো ভিডিও দেখা দরকার, কোনো টিউটোরিয়াল দেখা দরকার, তারপর হচ্ছে কোনো ধরনের হচ্ছে খেলা দেখা দরকার, সব কিছু হচ্ছে আমরা ইউটিউবে দেখতে পারি।
তো ইউটিউবটা হচ্ছে একটা ভিডিও স্ট্রিমিং সেবা বা ভিডিও শেয়ারিং হচ্ছে একটা ওয়েবসাইট, যেখানের মধ্যে মানুষ যে কোনো ধরনের ভিডিও শেয়ার করতে পারে এবং অন্যরা খুব সহজেই হচ্ছে এই ভিডিওটা হচ্ছে অ্যাক্সেস করতে পারবে বা ভিডিওটা দেখতে পারবে। তারপর আমরা পরবর্তীতে যে সেবা নিয়ে জানবো সেটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। গুগল কিন্তু নিজেই হচ্ছে কি একটা সার্চ ইঞ্জিন। সো এখানে গিয়ে হচ্ছে আমরা খুব ইজিলি যে কোনো কিছু সার্চ করে খুঁজে বের করতে পারি। এরপরে আমরা কি বলছি এখানে, যে অনলাইন ইনস্ট্যান্ট তথ্য খোঁজার জন্য এই গুগল সার্চ ইঞ্জিনটা ব্যবহার করা হচ্ছে। তারপর গুগল ম্যাপ অথবা হচ্ছে গুগল আর্থ, এটা খুবই খুবই জনপ্রিয় বর্তমানে এবং পার্সোনালি আমি এটা অনেক বেশিভাবে ইউজ করি। ঠিক আছে, সো গুগল ম্যাপের কাজ কি? তুমি কোনো নতুন জায়গায় যাবা, তুমি জায়গাটা হয়তো চিনো না বা জায়গার নাম জানো, সো গুগল ম্যাপ দেখে তুমি খুব ইজিলি হচ্ছে ওই জায়গাটা খুঁজে বের করতে পারবা। তুমি কোথায় আছো, তোমার ডেস্টিনেশনের যে জায়গাটা রয়েছে, কীভাবে যাওয়া লাগবে, সব কিছু এই গুগল ম্যাপ থেকে হচ্ছে তোমার খুঁজে বের করা পসিবল। তো গুগলের ওয়েব ম্যাপ সার্ভিস, এটাই হচ্ছে আমাদের এখানে গুগল ম্যাপ অথবা গুগল আর্থ। স্যাটেলাইটের মাধ্যমে এই গুগল ম্যাপ কিংবা গুগল আর্থ হচ্ছে কাজ করে থাকে। এরপরে আমরা জানবো হচ্ছে গুগল ডুও সম্পর্কে। সো গুগল ডুওটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে গুগলের ভিডিও চ্যাটের জন্য হচ্ছে একটা অ্যাপস। বর্তমানে আমরা ভিডিও চ্যাটটা কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, যে আমরা দুজন মনে করো দুই জায়গায় রয়েছি, আমরা চাচ্ছি নিজেদের মধ্যে আমরা কি করব, ভিডিও চ্যাট করব। তখন এই সুবিধার জন্য গুগল হচ্ছে একটা অ্যাপ বের করেছে, যেটাকে বলা হচ্ছে গুগল ডুও। গুগল ডুওর পর জানবো হচ্ছে আমরা গুগল ট্রান্সলেট সম্পর্কে। গুগল ট্রান্সলেট, এটার কাজ হচ্ছে যে কোনো একটা ওয়ার্ডকে অন্য আরেকটা ভাষার মধ্যে ট্রান্সলেট করে দেওয়া। যেমন আমি কোনো একটা চাইনিজ ওয়ার্ডের মিনিং জানতে চাচ্ছি, যদি হচ্ছে গুগল ট্রান্সলেটে গিয়ে আমি ওই চাইনিজ ওয়ার্ডটা প্রদান করি এবং কোন ভাষায় ট্রান্সলেট করতে চাই যদি সিলেক্ট করে দিই, তাহলে গুগল হচ্ছে ওই চাইনিজ ওয়ার্ডের যে মিনিং সেটা হচ্ছে আমাকে প্রদান করে দিবে। তো এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করার জন্য এই গুগল ট্রান্সলেটকে হচ্ছে ইউজ করা হয়ে থাকে। তারপর এবার আমরা আরও কিছু হচ্ছে দেখে নিব যে কোন কোন সেবাগুলো বর্তমানে গুগল বন্ধ করে দিয়েছে। এতক্ষণ জানলাম যে গুগলের কোন কোন সেবা বর্তমানে রয়েছে, বাট কোন কোন সেবা গুগল বন্ধ করে দিয়েছে, অর্থাৎ আগে ছিল বাট এখন হচ্ছে আর তেমন চলছে না। এর মধ্যে একটা হচ্ছে গুগল ALLO বা গুগল আলো। ঠিক আছে, এটার কাজ কি? এটা হচ্ছে ছিল মানে এটা ছিল গুগলের একটা ইনস্ট্যান্ট মোবাইল মেসেজিং অ্যাপ। এর মাধ্যমে হচ্ছে কি করা যেত, ইনস্ট্যান্টলি যে কোনো ধরনের মেসেজ পাঠানো পসিবল ছিল। এটা আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয় 12 মার্চ 2019 সালে, কারণ এটা খুব বেশি একটা জনপ্রিয় ছিল না। আমি শিওর তোমরা অনেকেই এই গুগল আলো এই নামটা শুনোইনি। এটা ছিল এক সময়, গুগল ভেবেছিল হয়তো এটা জনপ্রিয় হতে পারে, বাট পরবর্তীতে গিয়ে এটা তেমন বেশি একটা জনপ্রিয়তা পায়নি। গুগল আলোর পরে আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে গুগল প্লাস। এটা কি ছিল? এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম। এটা গুগলের তৈরি ছিল, কিন্তু এটাও তেমন বেশি একটা জনপ্রিয়তা পায়নি। খুব বেশি মানুষ এটা ব্যবহার করতো না, যার কারণে আনুষ্ঠানিকভাবে 2019 সালের 2 এপ্রিল এই গুগল প্লাসটাকে হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে আমরা যে টপিকটা নিয়ে জানবো সেটা হচ্ছে প্রয়োজনীয় সরকারি কল সেন্টার সমূহ, অর্থাৎ কোন নাম্বারে কল করলে আমরা কোন ধরনের সেবা পেয়ে যাব, এটা সম্পর্কে হচ্ছে আমরা জেনে নেব। একদম প্রথমটা হচ্ছে ফায়ার সার্ভিস। মনে করো তোমার বাসার আশেপাশে কোথাও আগুন লেগে গেল, তুমি চাচ্ছ তাৎক্ষণিকভাবে এই আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য। তখন তুমি যদি হচ্ছে 102-তে কল করো, তখন সেটা ফায়ার সার্ভিসের নাম্বার এবং ফায়ার সার্ভিসের লোক এসে তোমার এখানে আগুনটা হচ্ছে নিভিয়ে দিবে। তারপর দুদকে যদি কোনো কারণে অভিযোগ দেওয়া দরকার হয়, তখন আমাদের ডায়াল করতে হবে হচ্ছে 106। এটাতে আমরা ডায়াল করে দুদকে যে কোনো ধরনের অভিযোগ জানাতে পারি, যে কোনো, যদি হচ্ছে আমরা দুর্নীতি সম্পর্কে জানাতে চাই, কারণ দুদকের পুনরূপ হচ্ছে দুর্নীতি দমন কমিশন। তো যদি কোনো দুর্নীতি সম্পর্কে আমরা জানাতে চাই, সেক্ষেত্রে আমরা 106-এ হচ্ছে ডায়াল করব। তারপর 109-এ ক্লিক করা হয় বা ডায়াল করা হয় যদি হচ্ছে আমরা কোনো কারণে যে কোনো নারী এবং শিশুকে যদি আমরা নির্যাতন হতে দেখি, সেই বিরুদ্ধে আমরা অভিযোগ জানানোর জন্য 109-এ ক্লিক করতে পারি। 101-এ ক্লিক করা হয় র্যাবের কাছে। যদি কোনো একটা প্রয়োজন হয় যে আমাদের র্যাবকে দরকার, তখন আমরা 101-এ কী করতে পারি, ডায়াল করতে পারি। 105-এ ডায়াল করে আমরা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবাকে গ্রহণ করতে পারি। 1098 এখানে ক্লিক করে আমরা চাইল্ড হেল্প লাইনে যোগাযোগ করতে পারি। তারপরে হচ্ছে 10922 এখানে ডায়াল করে মহিলা সংস্থা বা তথ্য আপার সাথে যোগাযোগ করা পসিবল। এরপরে 333 এখানে ডায়াল করে আমরা দেশের মধ্যে যে কোনো সরকারি তথ্য যে সেবা রয়েছে সেই সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়ে যেতে পারি।
এরপর আরও অনেকগুলো নাম্বার রয়েছে, যেমন 999 যদি হচ্ছে ক্লিক করি আমরা, সেক্ষেত্রে আমরা জরুরি পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস এই সকল সুবিধা আমরা এক জায়গায় পেয়ে যেতে পারি, যেটা বর্তমানে খুবই খুবই হচ্ছে কি জনপ্রিয়। অর্থাৎ মনে করো তুমি দেখলা যে তোমার কোনো কারণে এখন পুলিশ দরকার, তখন তুমি 999 ক্লিক করে বা ডায়াল করে তুমি খুব ইজিলি হচ্ছে পুলিশের থেকে সহায়তা নিতে পারো। আবার তোমার যদি আগুন লেগে যায়, আবার যদি যে কোনো কারণে তোমার অ্যাম্বুলেন্সের দরকার হয়, 999 কল করে ওই জরুরি অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া পসিবল। তারপর 16108 এই নাম্বারটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন অভিযোগ গ্রহণের জন্য। 16121 এই কাজটা মানে এই নাম্বারটা হচ্ছে ভোক্তা বাতায়নের হটলাইন নাম্বার। 16122 ভূমি সংক্রান্ত সেবার জন্য আমরা এখানে ডায়াল করতে পারি। যদি তুমি 16122 ক্লিক করো বা ডায়াল করো, তখন তুমি ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবে। এরপর 16123 এই নাম্বারটা হচ্ছে কৃষি কল সেন্টারের নাম্বার। 16136 এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নাম্বার। তারপর 16263 এটা হচ্ছে স্বাস্থ্য বাতায়নের নাম্বার। এবং 16430 এটা হচ্ছে সরকারি আইন সেবা গ্রহণের জন্য একটা নাম্বার। এবং 16555 এটা কিসের নাম্বার? যে কোনো ভ্যাট সংক্রান্ত তথ্য জানার জন্য আমরা এই নাম্বারে ক্লিক করতে পারি। তো এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জেনে নিব। যেহেতু আমাদের এই চ্যাপ্টার থেকে কোনো ধরনের এখন পর্যন্ত বিগত বছরের কোশ্চেন আসে নাই, তাই আমরা দেখে নিব এই চ্যাপ্টার থেকে কিরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। তো এখানে বলা হচ্ছে যে তিয়ানভুয়েন মহাকাশযানটি কোন দেশের মহাকাশযান প্রকল্প? চীন, রাশিয়া, ভারত নাকি আমেরিকা? এখানে বলতে কোনো সঠিক অ্যান্সার? এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এ নাম্বারটা। চীন হচ্ছে তিয়ানভুয়েন মহাকাশযানটি এই চীনের একটা প্রকল্পের মধ্যে গিয়ে পড়ছে বা চীনের মহাকাশ প্রকল্পের মধ্যে গিয়ে পড়ছে। তো আছে ক্লাসের মধ্যে হচ্ছে আমরা অনেকগুলো টপিক জেনে নিয়েছি। তোমাদের কাজ হবে তোমরা বাসায় এই টপিকগুলো সম্পর্কে খুবই বিস্তারিতভাবে পড়াশোনা করবা, যাতে করে পরীক্ষায় তোমাদের এখান থেকে কোশ্চেন আসলে তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।